ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোয় আপত্তি ব্যবসায়ীদের। খরচ বৃদ্ধি আর রফতানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনঃখননের কাজ চলছে ৩টি। সঞ্চালন লাইনে আরও ৩ কোটি ঘনফুট সরবরাহের আশা। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। ফলে এসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেবার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। আর কাজ করো না, এটাই তো সেটার কাজ করো না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার এক সপ্তাহ পরে আর এটা চলে না, আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম, অনেক চেষ্টা করলাম, দেখে না। সেই এরকম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামি এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি। তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। হ্যাঁ, ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল? মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে। ক্যাবিনেট থেকে সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করবো। দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে গণ অধিকার পরিষদ। শনিবার রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করতে থানায় আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া এটি জাতীয় বিপ্লবী পরিষদ বা আওয়ামী লীগের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার কথাও উল্লেখ করেন। এইভাবে হামলা করে লাঞ্ছিত করে আমাদেরকে হত্যা করবে শহীদ মিনারের মতন জায়গায়, এটা কি শুধুমাত্র জাতীয় বিপ্লবী পরিষদের ষড়যন্ত্র নাকি আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র? আবার ওই ছাত্ররা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওরা দাবি করছে ওরা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল। ফারুক হাসান এই মুহূর্তে তিনি পিজি হাসপাতালে তিনি সেখানে ভর্তি রয়েছেন এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা খবর পাই
যে আসামিদেরকে রাতের মধ্যেই সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের সংস্কার যদি লোক দেখানো হয় ও তড়িঘড়ি হয় তাহলে সংবিধান পঙ্গু হয়ে যাবে রুহুল কবির রিজভী। শনিবার রাতে রাজধানীর সদরঘাটে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। রিজভী আরও বলেন, হঠাৎ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দিলে ভোট কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে। সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ৭০ অনুচ্ছেদের বিষয়ে তখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় বা সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন। সেটি না হলে হঠাৎ করে তুলে দিলে পরে আপনার যে কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকে। অন্যদিকে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রফতানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন সরকারের সম্মতিতে কেন্দ্রীয় ব্যাংককে চাপে ফেলে ২০২০ সালের এপ্রিলে ব্যাংক ঋণে ৯/৬ সুদ বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিল ব্যবসায়ীরা। ২০২৩ সালের জুলাই মাসে এই সীমা তুলে দিলেও সুদহার বাজার ভিত্তিক করেনি বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ফলে নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে ১০%। এতে ব্যাংক ঋণের সুদহার এখন ১৩.৫৫% উঠে গেছে। যদিও এই হার কম বেশি ১৫% বলে জানাচ্ছেন ঋণ গ্রহীতারা। উচ্চ সুদহার ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয়কেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ খুব আরামে আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়ার মতো। ব্যাংক ইন্টারেস্ট বলে মুদ্রাস্ফীতি বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল নিম্ন আয়ের লোকেরা। ব্যবসাতে কোনো লাভের, আর আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, আমরা তো সবচেয়ে বিপদে পড়ি। কারণ আমার কম্পিটিটিভ যে দেশ আছে, সে 5%-এ তার রপ্তানিমুখী শিল্পের জন্য সে ফান্ড দিচ্ছে, আমি 14% নিচ্ছি। আমি তো আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি, আমি তো প্রতিযোগিতায় টিকতেই পারতেছি না। তবে এমন শঙ্কার সঙ্গে একমত হতে পারছেন না ব্যাংকাররা। তাদের অভিযোগ, সুদহার বৃদ্ধির কারণে খরচ কত বাড়ছে তা কখনো খোলাসা করেন না ব্যবসায়ীরা। তাদের টোটাল ব্যবসায়ের যে কস্ট, সেখানে সুদের হারের কত শতাংশ, কি অংশ সুদের খরচ যায়, আর অনেকগুলো খরচ আছে। সেই সব খরচের তো সেই সব খরচ তারা বহন করছেন। কিন্তু যখন সুদের হারের কথা আছে, তখন তাদের কাছে তারা বলে যে না, আমাদের খরচ বেড়ে যাচ্ছে, বাকি খরচ কিন্তু একটা কমেনি। সুতরাং এটা যে ব্যবসার মারাত্মক ক্ষতি করছে, এটা আমি মনে করছি না। ক্ষতি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ইনফ্লেশন কন্ট্রোলের স্বার্থে এটা আমাদের আপাতত মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহার ঋণের চাহিদা কমিয়ে ব্যাংকগুলোর মুনাফার টান দিতে পারে। অন্যদিকে সুদহার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে গত এক সপ্তাহে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে বিভিন্ন জেলা। উত্তরের 2 জেলা রাজশাহী ও রংপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। অনেকেই শীতবস্ত্র না পেয়ে কষ্টে জীবনযাপন করছেন। কোথাও কোথাও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে খেটে খাওয়া মানুষদের। গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট
10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেলকূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের নবীগঞ্জের বরাক নদী। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীতে দখলের পাশাপাশি ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে প্রশস্ততা কমে এখন মৃতপ্রায়। তবে নদীটি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। রাশেদ আহমেদ খানের তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা বরাক নদীটি এখন ময়লা আবর্জনার ভাগাড়। পানি প্রবাহ না থাকায় আস্তানা গেড়েছে কচুরিপানা। হবিগঞ্জের নবীগঞ্জ বাজারের সঙ্গে দেশের অন্যান্য এলাকার পণ্য পরিবহনের একমাত্র জলপথ ছিল শাখা বরাক নদী। একসময়ে লঞ্চ সহ বিভিন্ন নৌযান চলাচল করত, কিন্তু বর্তমানে নদীর দুপার সহ অধিকাংশ দখলদারদের কবলে। নদী তীরবর্তী নবীগঞ্জ বাজার ও বাসাবাড়ির পয় নিষ্কাশনের পাইপ সরাসরি নদীতে যুক্ত। গবাদি পশুর বর্জ্য, হাসপাতাল ক্লিনিকের ময়লা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সহ নানা দূষণে ব্যবহারের অযোগ্য পানি। এই নদী দিয়ে তখনকার সময়ে স্টিমার চলতো, কিন্তু বর্তমানে এই নদীটি একটা মরা খালে পরিণত হয়েছে। বর্তমানে আমরা দুর্গন্ধ ছড়াইছে যে আমরা রাস্তাঘাটে বা হাট বাজারে চলাফেরা খুব অসুবিধা হইতেছে। খালটা পড়ে গেছে, এই খালটা যদি আপাতত সংস্কার করা হয়, আমরা যারা এখানে আশেপাশে যারা আছি আমরা লাগে একটু উপকার হইল। 2020 সালে নদীটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও করা হয় দখল। তবে দখলদারদের উচ্ছেদ সহ নদীটি খননের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। নদীর দখল এবং দূষণ নিয়ে শাখা বরাকের যে অবস্থায় আছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে নবীন নাব্যতা আবার ফিরে আসে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শাখা বরাক নদীটির দৈর্ঘ্য 95 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারের লাঠিটিলা পাহাড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় নেয়া এই সিদ্ধান্ত বাতিলে খুশি বন এলাকার বাসিন্দারা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মধ্যে পড়ত। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এই বনভূমিকে আরও উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 2024 সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে খুশি স্থানীয়রা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ত। কাটা পড়ত বিস্তীর্ণ এলাকার ফলের বাগান। এরারও ক্ষতি, গাছপালারও ক্ষতি, পশু পাখিরও ক্ষতি। সাফারি পার্ক না হইলে আমরা বালা, তার জীবন জীবিকা মোটামুটি এটার মাঝেই চলে। যদি সাফারি পার্ক হইতো তাহলে আমরা 350 ফ্যামিলি অসহায়ের মাঝে পড়ে গেলাম, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষারও দাবি জানান তারা। সমগ্র পরিবেশবাদী যারা তীব্র প্রতিবাদ আমরা করেছিলাম, কিন্তু আমরা পারিনি সেটা রোধ করতে। বর্তমান সরকার এসে সেই
একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এটির যে সমৃদ্ধ বন, এখানে ভূদর্শ যে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য আছে, বনের যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেটি যদি আমরা অরক্ষিত রাখতে পারি তাহলে আমি মনে করি লাঠিটিলা আবার স্বরূপে ফিরে আসবে। এদিকে বন বিভাগ বলছে সংরক্ষিত এ বনভূমিকে আরো উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা সাজেশন থাকবে যে স্থানীয় মানুষদের কে কন্ট্রিবিউট করা, যে কিভাবে তাদেরকে কন্ট্রিবিউট করে আরো আমাদের যে লাঠিটিলা যে প্রাকৃতিক বন আছে সেটাকে আরো উন্নত করা যায়। 1920 সালে লাঠিটিলাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরে সরিষার দিগন্ত জোড়া মাঠে সারি সারি বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। এবছর আবহাওয়া ভালো হওয়ায় আবাদ বেড়েছে গত বছরের চেয়ে দ্বিগুণ। অন্যদিকে মৌমাছির কারণে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা যেন হলুদের গালিচা, তার মাঝে বসানো হয়েছে সারি সারি বক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। জামালপুরের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে চলছে মধু সংগ্রহ। মৌচাষিরা জানান, প্রতিদিন প্রতিটি বাক্স থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যাচ্ছে। মাসে 3 বার মধু সংগ্রহ করা হয়ে থাকে। চাহিদা বেশি থাকায় মাঠ থেকেই বিক্রি হচ্ছে মধু। এবছর আবহাওয়া ভালো হওয়ায় গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে চাষ। 2 থেকে 3 দিন পরে বক্স চেক দেওয়া লাগে, যে কোন বক্সে খাবার উঠছে, কোন বক্সে উঠিনি, মৌমাছির কোনো সমস্যা আছে কিনা। এবার আবহাওয়াটা খুব সুন্দর, যার মৌমাছি ভালো আছে তার ভালো একটা প্রফিট হবে আশা করতেছি। কৃষক বলছেন, মৌবক্স বসানোর পর থেকে সরিষার উৎপাদনও বেড়েছে। এটা তো ফুলের থায় মধু খাইতেছে, মধু খাইলে কোনো সমস্যা নেই। সরিষার উৎপাদনও ভালো হয় এবং মধুর সংখ্যাটাও ভালো হয় এবং বিভিন্ন এলাকা থেকে লোক আহে তারা মধু সংগ্রহ করে নেয়। এদিকে কৃষি বিভাগ বলছে, মৌমাছির কারণে সঠিকভাবে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। মৌবক্স স্থাপিত হওয়ায় সরিষার ফলন বৃদ্ধির পাশাপাশি মধু উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মোয়ালরা উপকৃত হচ্ছে, কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে 41,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর এবছর মধু সংগ্রহে 7,287টি বক্স বসানো হয়েছে। সময় সংবাদ, জামালপুর। শীত মৌসুমে সুনামগঞ্জের হাওর থেকে মাছ ধরে বিক্রির জন্য ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান জেলেরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি এখন সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রে। এই অবতরণ কেন্দ্রে জেলার বিভিন্ন হাওর এলাকা থেকে মাছ আসে এবং সেই মাছগুলি পাইকাররা নিয়ে আসেন নৌকা করে, কখনো ট্রাকে করে, এবং সেখান থেকে নিলামের মাধ্যমে এই মাছগুলি বিভিন্ন খুচরা বিক্রেতারা কিনে নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও এই অবতরণ কেন্দ্রে এত লোকজন ছিল না। এখন পর্যন্ত যে পরিমাণ লোকজন এসেছে এবং প্রচুর পরিমাণ দেশীয় মাছ উঠেছে, এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে পৌষ এবং মাঘ মাসে প্রচুর পরিমাণ এখানে মাছ উঠে, যেগুলি বিল এবং হাওড়ের মাছ, পাশাপাশি চাষের মাছও উঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মাছগুলি একটা ক্যারেট থেকে অন্য ক্যারেটে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় খুচরা ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে সকাল 8টার পর থেকে মূলত এই মৎস্য অবতরণ কেন্দ্রে লোকের উপারণ্য হয়ে যায় এবং দেশের জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং খুচরা মাছ ব্যবসায়ীরা আসেন মাছ নিয়ে, এবং সেই মাছগুলি অনেকটা বিক্রির ভালো দর পাওয়ার আশায় এখানে নিয়ে আসেন। আমরা এখান থেকে সকাল পর্যন্ত থেকে ছিলাম, এখানে সুরমা নদী দিয়ে নৌকা থেকে মাছ উঠেছে এবং ট্রাকে মাছ এসেছে বিভিন্নভাবে, অর্থাৎ যতভাবে সম্ভব ততভাবে টিকে এখানে মাছ এসেছে। ইজি বাইক সব ধরনের পরিবহনে এখানে মাছ আসে, এবং পাশাপাশি খুচরা বিক্রেতারা যারা ছোট ছোট মাছে বিল বাদলে মাছে সংরক্ষণ করেন, তারাও মাছ নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে প্রকাশ্যে নিলামের মাধ্যমে মাছ বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন জাতের মাছ যদি বলে এখানে রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ছোটো মাছ, মলা, ঢেলা, কই, ট্যাংরা, পাবদা, পুঁটি সহ সব জাতের মাছই এখানে উঠে। এবং সকাল 8টার পর থেকে মূলত এই মৎস্য অবতরণ কেন্দ্রটি মাছ ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রায় 5 শতাধিক ছোটো বড়ো বিল রয়েছে এবং সেই সমস্ত বিলে এখন ফিশিং চলছে, অর্থাৎ মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। সেই বিলগুলি থেকে তারা
রাতে মাছ ধরেন এবং সকালে 8টার পর থেকে এখানে মাছগুলি নৌকা যুগে ট্রাক যুগে নিয়ে আসেন এবং তারা বিক্রি করেন। এখানে মূলত এই যে দেখছেন ডালা সাজানো রাখা আছে, বিভিন্ন ট্রের মাধ্যমে এইগুলি মাছগুলি খুচরা বিক্রেতাদের কাছে পরিবেশন করা হয় এবং সেই বিক্রেতারা নিলামের মাধ্যমে যিনি সর্বোচ্চ নিলামদাতা হন, অর্থাৎ সর্বোচ্চ নিলামের দরদাতা হন, তিনি এই মাছগুলি কিনে নিয়ে যান। এভাবেই সুনামগঞ্জের এই মাছ আড়তে প্রত্যেক মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয় এবং আমরা কথা বলেছিলাম এখানকার পরিচালকের সাথে। তিনারা জানিয়েছেন যে এই যে পুরো পৌষ এবং মাঘ মাস জুড়েই এখানে মাছের সরবরাহ থাকবে এবং মাছের সরবরাহটা এই যত সময় যাবে তত বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার বাইরের ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে খুলনা এবং সাতক্ষীরা ময়মনসিংহ এলাকা থেকেও এখানে বিভিন্ন প্রজাতির মাছ আসে। তো এই ছিল সুনামগঞ্জের ওয়াসখালী মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না আর। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এই ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না, এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না, তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বিপিএল এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে খসড়া স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। 6 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। তবে বিপিএল আর পাকিস্তানের আবহাওয়ার সঙ্গে দেশের কন্ডিশনের মিল থাকায় পুরো ক্যাম্প হবে বাংলাদেশেই। সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড়, অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও, আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই, তবে 1 ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। 6 ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের উপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায় বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই। তবে একটা বিষয় আছে অস্বস্তি, বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। আমাদের নতুন ম্যানেজমেন্ট তারা খুব বেশি সময় পায়নি। রিসেন্টলি আমরা 50 ওভার্সে ভালো করিনি, দেখিনি, এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। অন দি আদার হ্যান্ড আমরা টি20তে ভালো করেছি। সো
সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্মেটে ভালো করতে পারিনি। টি-20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফর্মেটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোয় আপত্তি ব্যবসায়ীদের, খরচ বৃদ্ধি আর রফতানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এবং উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনঃখননের কাজ চলছে 3টি, সঞ্চালন লাইনে আরও 3 কোটি ঘনফুট সরবরাহের আশা। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।